আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি বিশেষ খবর দেব, যার প্রথমটি গতকাল আমি যে পোস্টটা করেছিলাম সেখান থেকে আপনারা অনেকেই জেনে গেছেন, কিন্তু আপনাদের মনে যে সন্দেহ হচ্ছিল যে এই দুটো ব্যক্তির মধ্যে ইগুর ক্লাশ হতে পারে কি, তো সেই বিষয়ে ফাইনালি স্টেটমেন্ট এসে গেছে, সে বিষয়ে আপনাদের জানাবো। কিন্তু দ্বিতীয় বিষয়টি ভীষণ ভীষণ দুঃখের, বিশেষ করে পশ্চিমবাংলার বয়সভিত্তিক ফুটবলারদের জন্য এ এক নিদারুণ কষ্টের। তাই ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা এত বেশি মাত্রায় এত বেশি মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যাতে আমাদের এই ভিডিওতে বলা কথাগুলো আমাদের বর্তমান রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু মহাশয়ের কাছে পৌঁছায়। কারণ মেন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে তারা তো ভারতীয় ফুটবল বা কিংবা পশ্চিমবাংলার ফুটবল নিয়ে অতটা আগ্রহী নাই, তাই আমরা সোশ্যাল মিডিয়ার ভরসা করে এই ইউটিউব থেকে এই কথাগুলো বলছি বা আওয়াজটা তুলছি। তো প্রথমেই আমরা খারাপ খবরটা সম্পর্কে আলোচনা করি। অলরেডি আপনারা সকলেই জানেন যে এবারের কলকাতা প্রিমিয়ার ডিভিশন দুটি দলকে ছাড়া চলছে, কারণ সাম্প্রতিককালে আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেই পট পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু ফুটবলের উপর এসেও পড়েছে। আর ফলশ্রুতিতে ডায়মন্ড হারবার এফসি এবং শ্রীভূমি এফসি এবারের প্রিমিয়ার ডিভিশনে দল নামাতে পারছে না। অন্যদিকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব বলে পরিচিত সুরুচি সংঘ কোনো রকমের জোড়াতালি দিয়ে ম্যাচ খেলতে নামছে, কিন্তু এর মধ্যে সবার অলক্ষ্যে প্রিমিয়ার ডিভিশনে দলটাই নামাতে পারছে না বেঙ্গল ফুটবল একাডেমি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই বেঙ্গল ফুটবল একাডেমিটি পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধীনে থাকে, কিন্তু লাস্ট তিনটে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে এই বেঙ্গল ফুটবল একাডেমি কিন্তু ওয়াক ওভার দিয়েছে এবং আগামী যে ম্যাচগুলো আছে বা লিগের বাকি যে ম্যাচগুলো আছে সেখানেও যে তারা দল নামাতে পারবে এমন গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। বিগত মরশুমে এই বেঙ্গল ফুটবল একাডেমি রাজ্য ইউথ লিগের 3টি বয়সভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বিরল কৃতিত্বের রেকর্ড গড়ে। আর তাদের যে সিনিয়র টিমটি আছে তারা কিন্তু সিএফএল এর প্রিমিয়ার ডিভিশন বা কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলে, যেখানে তাদের না কোনো প্রমোশন হয় না কোনো রেলিগেশন হয়। আসলে তারা এইখানটাতে নিজেদের ম্যাচ প্র্যাকটিসের জন্য বা ফুটবল যত সংখ্যক ওই সিজনটাতে ম্যাচ খেলা যায় তার জন্য এখানে থাকে। মানে অনেকটা কিছুকাল যাবত আগে আমরা যেমন আই লিগে ইন্ডিয়ান অ্যারোজের প্রজেক্ট দেখতাম, যেখানে ওই প্লেয়ারগুলো ম্যাচ খেলার জন্য তো ওই আই লিগে থাকতো, তাদের যেমন প্রমোশন হতো না বা রেলিগনেশন হতো না, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কর্তৃক করা হয়েছিল ওই ইয়ং ট্যালেন্টদেরকে ধরে রাখার জন্য, ঠিক একই প্রজেক্টে এই বেঙ্গল ফুটবল একাডেমি কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে একই কাজটা করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা জানলে আরও বেশি দুঃখ লাগবে, আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এবারে যে 18 বছর বয়সী তরুণ স্ট্রাইকারকে, বাঙালি স্ট্রাইকারকে সাইন করিয়েছে, সেই তানভীর দে এই বেঙ্গল ফুটবল একাডেমির প্রোডাক্ট। এবার বুঝতে পারছেন দুঃখটা ঠিক কোথা থেকে আসছে। এহেন পশ্চিমবঙ্গের এলিট একটা ফুটবল একাডেমি কী কারণে বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা কী কারণে তারা প্রিমিয়ার ডিভিশনের প্রথম 3টি ম্যাচে ওয়াক ওভার দিয়েছে, এই কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেল যে এই বেঙ্গল ফুটবল একাডেমির মাথায় আর্থিক সংকটের ছায়া ঘনাচ্ছে। এবং যতদূর সম্পর্কে জানা যাচ্ছে যে বেঙ্গল ফুটবল একাডেমি ইতিমধ্যে প্রায় 2 কোটি টাকার ওপর ঋণের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ফলে এই মুহূর্তে প্রিমিয়ার ডিভিশনে মানে দল নামানো তো দূরের কথা বা ঋণ শোধ তো দূরের কথা, মানে একাডেমির দৈনন্দিন কাজ পরিচালনা করাটাও কষ্টসাধ্য বা দুরূহ ব্যাপার হয়ে উঠছে। এবং খড়দহের বিবেকানন্দ স্টেডিয়ামে যে বেঙ্গল ফুটবল একাডেমির যে বয়সভিত্তিক প্লেয়াররা বা ফুটবলাররা প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিসও যে কতদিন পর্যন্ত টানা যাবে সে বিষয়ে কিন্তু প্রচণ্ড সন্দেহ আছে। যেহেতু এই একাডেমিটি পশ্চিমবঙ্গের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর থেকে অনুদান দেওয়া হয়ে থাকে, তাই এই একাডেমির মাথায় কিভাবে 2 কোটি টাকা ঋণের বোঝা চাপলো সেই বিষয়টা অনুসন্ধান করতে গিয়ে তারা বেশ কিছু আর্থিক তছরূপ বা অনিয়মের অভিযোগ পেয়েছে, যে কারণে নতুন সরকার পুরোপুরি অনুদান বন্ধ রেখেছে এই একাডেমির জন্য। এবং একাডেমির কিছু সংশ্লিষ্ট কর্তা এও জানাচ্ছে যে সংশ্লিষ্ট মহল থেকে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়কে এই বিষয়টি একেবারেই জানানো হয়নি, তার কানে এই কথাটা যায়নি। যদি তার কানে এই কথাটা পৌঁছতো তাহলে হয়তো তিনি নিজে উদ্যোগ নিয়ে বাংলার এই ফুটবল মানে বয়সভিত্তিক ফুটবল প্লেয়ারদেরকে যারা স্বপ্ন নিয়ে এসেছিল এই একাডেমিতে তাদের জন্য কিছু একটা করতেন, ঠিক যেমনটা তিনি ডুরান্ড কাপের ডার্বি ম্যাচের সময় করে দেখিয়েছেন, কিন্তু তার কানে এই কথাটা পৌঁছায়নি। অন্যদিকে ওই একাডেমির কিছু সংশ্লিষ্ট কর্তা আরও বলছেন যে পূর্বতন সরকারের কিছু ঘনিষ্ঠ ব্যক্তি আছেন যারা ওই একাডেমিটির এখনও নিয়ন্ত্রণ করে চলছে।
ফলে এই মুহূর্তে রাজনৈতিক চাপানুতোর বা রাজনৈতিক দর কষাকষির মধ্যে পড়ে এই বেঙ্গল ফুটবল একাডেমি বন্ধ হয়ে যেতে বসেছে এবং তার সঙ্গে বন্ধ হয়ে যেতে বসেছে বা তাদের স্বপ্নে তালা লেগে যেতে বসেছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা ফুটবলারদেরকে। যে নতুন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ফুটবলারদেরকে বাঁচান, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের স্বপ্নগুলোকে বাঁচান, যে স্বপ্ন নিয়ে তারা বেঙ্গল ফুটবল একাডেমিতে খেলতে এসেছিল। এবং যাদের এই স্বপ্নকে যদি আমরা বাঁচাই, তবে বাংলা তথা ভারতীয় ফুটবলে তারা কিন্তু একটা নতুন দিক বা নতুন স্বাক্ষর বয়ে আনতে পারে। তো তার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করব যে এই ফুটবলারদের স্বপ্নগুলোকে প্লিজ বাঁচান, তাদের ফুটবলটা খেলতে দিন। রাজনৈতিক চাপানুতো দর কষাকষি সেগুলো তো আছেই, দরকারে ওই সমস্ত দুর্নীতিগ্রস্ত ওই সমস্ত ঘুঘুর বাসা ভেঙে আপনি সঠিক লোককে ওখানে বসিয়ে এই একাডেমির কাজটাকে আবার পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করুন, এটুকু রিকোয়েস্ট আপনার কাছে থাকবে। এবারে আসি আনন্দের খবরে, কারণ অনূর্ধ্ব-15 যে দলটি ওয়ার্ল্ড কাপ ফেস্টিভ্যালে যাবে আজারবাইজানে, সেখানে এই অনূর্ধ্ব-15 দলটির জন্য কোচ হিসেবে বিবিয়ানো ফার্নান্ডেজ এবং ম্যানেজার হিসেবে রঞ্জিত বাজাজকে বেছে নেওয়া হয়েছে। এখানে ভারতবর্ষে এই মুহূর্তে বয়সভিত্তিক দলে যতগুলো কোচ আছে, সব থেকে ঈর্ষণীয় সাফল্য যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে বিবিয়ানো ফার্নান্ডেজের। কারণ ইতিমধ্যে তিনি 5 বার সাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন, প্লাস এবছর অনূর্ধ্ব-17 দলকে নিয়ে এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে ইরানের মতো প্রতিপক্ষকে হারিয়ে। তাই তার এই ঈর্ষণীয় সাফল্যে অবশ্যই তাকে এই দলটায় নিযুক্ত করার কারণ আছে বলে আমার মনে হয়েছে। দ্বিতীয়ত, অন্যদিকে রঞ্জিত বাজাজ মিনার্ভা একাডেমির ওনার তথা এই মুহূর্তে বি লাইসেন্সধারী কোচ, তিনি তার অনূর্ধ্ব-12 দলটিকে নিয়ে ইউথ ওয়ার্ল্ড কাপ বলে পরিচিত সুইডেনের গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। এখন এই দুজনকে একত্রে দেওয়া হয়েছে, যেটা অনেক ফুটবল প্রেমী বলছিলেন যে ইগোর ক্লাশ হতে পারে। কারণ রঞ্জিত বাজাজ চাইবে না বিবিয়ানো ফার্নান্ডেজ আসুক, আবার বিবিয়ানো ফার্নান্ডেজ চাইবে না রঞ্জিত বাজাজ থাকুক। তো এই দুটো কথা যে আপনারা অনুমান করেছিলেন সেটা সম্পূর্ণ সত্যি হতে চলেছে। কারণ ঘনিষ্ঠ মহলে বিবিয়ানো ফার্নান্ডেজ জানিয়েছেন যে রঞ্জিত বাজাজের কোচিংয়ের বিষয়ে নাক গলানোর একটা স্বভাব আছে, ফলে যদি রঞ্জিত বাজাজ ম্যানেজার হিসেবে থাকেন তাহলে বিবিয়ানো কোচ হিসেবে যাবেন না। অন্যদিকে রঞ্জিত বাজাজ আবার বলছেন যে বিবিয়ানোর যে কোচিং ট্যাকটিক্স বা কোচিং ধারা, সেটা রঞ্জিত বাজাজের পছন্দের মধ্যে পড়ে না। ফলে যদি বিবিয়ানো কোচ হিসাবে যায় তাহলে রঞ্জিত বাজাজ ম্যানেজার হিসেবে যাবেন না। এখন এরকম পরিস্থিতিতে যদি বিবিয়ানো ফার্নান্ডেজ কোচ হিসাবে না যান, যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, তাহলে মিনার্ভা পাঞ্জাবের যে সুখবিন্দর সিং তিনি কোচ হিসাবে যাবেন। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে কোচ এবং ম্যানেজারের পার্থক্য কি। একটা ছোট্ট করে বিষয় বলি, যে কোচ হচ্ছে যিনি মাঠের মধ্যে প্লেয়ারদের পারফরমেন্স স্কিল ডেভেলপমেন্ট করবেন, ফরমেশন সাজাবেন। অন্যদিকে ম্যানেজার হচ্ছে ওভারঅল বিষয়টা নিয়ন্ত্রণ করবে, দলে কারা খেলবে এবং কি প্রকৌশল অবলম্বন করা হবে এই ম্যাচটার বিরুদ্ধে। যদি উদাহরণ হিসাবে বলি তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ম্যানেজার ছিলেন অ্যালেক্স ফার্গুসন, তিনি প্রকৃত বা উৎকৃষ্ট একজন ম্যানেজারের উদাহরণ। অন্যদিকে আর্সেন ওয়েঙ্গার কিংবা এই মুহূর্তে ব্রাজিলের হেড কোচ যিনি আপনার কার্লো আনসেলত্তি, এরা হচ্ছে কোচ। এইবার আমাদের যদি এই পশ্চিমবঙ্গের কথা ধরি তাহলে আমরা দেখব যে আগের দিনে যে সুভাষ ভৌমিক বা সুব্রত ভট্টাচার্যের মতো যারা কোচিং ছিলেন, তাদের কিন্তু কোনো কোচিং ডিগ্রি ছিল না। এই কোচিং ডিগ্রি না নেওয়ার কারণে তাদেরকে দেখতেন যে অনেক সময় ইস্টবেঙ্গল বা মোহনবাগানের টিডি হিসাবে নিয়োগ দেওয়া হতো, যে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে। কারণ এই মুহূর্তে ফিফা বা এএফসি থেকে নিয়ম করে দেওয়া হয়েছে, যদি কোনো দলকে কোচিং করতে হয় তবে অবশ্যই তাকে কোচিং লাইসেন্স মেনটেন করতে হবে। তো এই হলো কোচ এবং ম্যানেজারের পার্থক্য। তো বকলমে দেখা যাচ্ছে যে মিনার্ভা একাডেমির কোচিং স্টাফ যারা গোথিয়া কাপ জিতে ফিরেছিল অনূর্ধ্ব-12 বিভাগে, সেই কোচিং স্টাফকে নিয়েই রঞ্জিত বাজাজ অনূর্ধ্ব-15 দলটিকে নিয়ে বিশ্বকাপ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী মাসে আজারবাইজানে। এবারে আপনাদেরকে একটা কথা বলি, যারা ফুটবল নিয়ে ভীষণ আগ্রহী, কোচিং করতে চান বা কোচিং লাইসেন্স করতে চান, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুযোগ এসেছে। যাদের বিশেষ করে নদিয়ায় বাড়ি বা কৃষ্ণনগরের ডিএলডা স্টেডিয়ামে 31শে আগস্ট থেকে আপনার 11ই সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু সি লাইসেন্সের ডিপ্লোমা করা হচ্ছে। তো যারা কোচিং সম্পর্কে আগ্রহী বা কোচিং করতে চান, সেই লাইসেন্সের অধিকারী হতে চান, তারা অবশ্যই এখানে কিন্তু যোগাযোগ করবেন। আমি স্ক্রিনের যে ছবিটা দেখছেন, ছবির নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বার থেকে আপনারা কল করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।